আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বাংলা ছোট গল্প নিয়ে আলোচনা করব। গল্পটার নাম মেদিনীপুর প্ল্যাটফর্মে এক মধ্যরাত্রের প্রেতাত্মা। হ্যাঁ, বেশ গা ছমছমে একটা গল্প। গল্পটা শুরু হচ্ছে মেদিনীপুর স্টেশনে। বেশ গভীর রাত, মানে প্রায় 1:30 বাজে তখন। ঠিক। আর পরিবেশটা শুরু থেকেই লেখক খুব দারুণভাবে তৈরি করেছেন। স্টেশন পুরো ফাঁকা, কুয়াশায় ঢাকা। শুধু মাঝে মাঝে ট্রেনের হুইসেলের শব্দ শোনা যাচ্ছে। কেমন একটা ভুতুড়ে পরিবেশ, তাই না? একদম। এই পরিবেশটাই কিন্তু গল্পের মেজাজটা ধরে রাখে। এটা শুধু ব্যাকগ্রাউন্ড না, গল্পের একটা চরিত্রে বলা চলে। ঠিক বলেছেন। আর এই আভের মধ্যেই আমরা দেখি গল্পের মূল চরিত্র হরাকে। একটা ঠান্ডা পাথরের বেঞ্চিতে একা বসে আছে। হ্যাঁ, আর গল্পে বলা হচ্ছে যে সে নাকি গত 3 মাস ধরে রোজ রাতে আসছে, একই জায়গায়, একই সময়ে। ভাবা যায়, 3 মাস ধরে রোজ রাতে স্টেশনে এসে বসে থাকা। কিসের জন্য এই অপেক্ষা? সে অপেক্ষা করছে একটি মেয়ের জন্য। মেয়েটি নাকি কথা দিয়েছিল শেষ ট্রেনে করে ফিরবে। শেষ ট্রেনে? এই অপেক্ষাটাই তো কেমন যেন অদ্ভুত লাগছে। এটা কি সাধারণ অপেক্ষা? সেটাই প্রশ্ন। এটা কি শুধুই আশা, নাকি অন্য কিছু? একটা অবসেশন। এই অবিরাম অপেক্ষাটা গল্পের একটা বড় অংশ জুড়ে থাকে। হ্যাঁ, বিশেষ করে যখন তার মানসিক অবস্থাটা আমরা ঠিক জানি না। রোজ রাতে একই অপেক্ষা। আর ঠিক এই সময়ে যখন হরার অপেক্ষা করছে, তখনই আসল ঘটনাটা ঘটে। কি হয় তখন? হঠাৎ স্টেশনের মাইক থেকে একটা ঘোষণা শোনা যায়। বেশ কাঁপা কাঁপা, অস্পষ্ট একটা গলা। ঘোষণা? কিসের ঘোষণা? বলছে শেষ ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 3-এ আসছে। গলার স্বরটা কেমন যেন ভয়ার্ত বা দ্বিধাগ্রস্ত মনে হয়। কিন্তু গল্পে তো আগেই বলা ছিল যে সেদিন কোনো ট্রেন চলার কথাই ছিল না। হয়তো হরতাল বা কিছু একটা ছিল। ঠিক, এখানেই তো প্রথম খটকাটা লাগে। ট্রেন চলার কথা নয়, অথচ ঘোষণা হচ্ছে। তাহলে এটা কি বাস্তব নাকি হররের মনের ভুল? এই জায়গা থেকেই গল্পটা অতিপ্রাকৃতের দিকে মোড় নেয়। স্বাভাবিক নিয়মগুলো যেন ভেঙে পড়ছে। লেখকের এই কৌশলটা পাঠককে বেশ চমকে দেয়। হরারও তো নিশ্চয়ই চমকে ওঠে এই ঘোষণায়। হয়তো একটু আশাও পায় মনে মনে। হ্যাঁ, চমকে ওঠে। আর তখনই সে দেখে প্ল্যাটফর্মের অন্য দিক থেকে ঘন কুয়াশার মধ্যে থেকে একটা ছায়া মূর্তি এগিয়ে আসছে। ছায়ামূর্তি? হ্যাঁ, ধীরে ধীরে স্পষ্ট হয় যে ওটা একটা মেয়ে, সাদা পোশাক পরা, কাঁধে একটা ব্যাগ। আর আর তার চোখের দৃষ্টিটা খুব অদ্ভুত। একদম প্রাণহীন, নিঃসার, যেন কিছুই দেখছে না। সাদা পোশাক, নিঃসার দৃষ্টি। এটা তো বেশ ক্লাসিক ভৌতিক ইঙ্গিত। একদম। মেয়েটা ধীরে ধীরে হরারের কাছে এগিয়ে আসে, তারপর খুব শান্ত গলায় জিজ্ঞাসা করে, তুমি অপেক্ষা করছিলে? এই প্রশ্নটা হরার তো তারই জন্য অপেক্ষা করছিল, কিন্তু যেভাবে সে এলো, তার চাহনি, সব মিলিয়ে কেমন যেন অবাস্তব। ঠিক, হরার তাকে চিনতে পারে, আর চিনতে পেরেই সে হতভম্ব হয়ে যায়। কিছু একটা বলতে চেষ্টা করে। কি বলতে চায় সে? সে বলতে যায়, তুমি তুমি তো 3 মাস আগে। এই কথাটা শেষ করতে পারে না। তার 3 মাস আগে কি হয়েছিল? এখানেই কি আসল রহস্যটা? হ্যাঁ, এই 3 মাস আগে কথাটার মধ্যেই গল্পের মূল প্যাচটা লুকিয়ে আছে। কিন্তু হরার কথাটা শেষ করার আগেই কি হয়? মেয়েটা যেন তার কথা শুনতেই পায়নি, বা হয়তো শুনতে চায়নি। সে ঘুরে দাঁড়ায়। ঘুরে দাঁড়ায়? কোথায় যায়? প্ল্যাটফর্মে তখন একটা ট্রেন আসছে দেখা যায়, কিন্তু ট্রেনটা থামছে না, চলন্ত অবস্থাতেই আছে। চলন্ত ট্রেন? হ্যাঁ, আর সেই মেয়েটা কোনো রকম কষ্ট ছাড়াই খুব সহজে অবলীলায় সেই চলন্ত ট্রেনেই উঠে পড়ে। বলেন কি? চলন্ত ট্রেনে উঠে পড়ল? এটা তো সাধারণ মানুষের কাজ নয়। একেবারেই না। এটাই সবচেয়ে অস্বাভাবিক দৃশ্য। তারপর ট্রেনটা মেয়েটাকে নিয়ে আবার কুয়াশার মধ্যে হারিয়ে যায়। এ পুরো ঘটনাটা তো হরার চোখের সামনে ঘটল। সে কি করল তখন? হরার তো পুরো স্তব্ধ হয়ে যায়, নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে থাকে। তারপর খুব আস্তে ফিসফিস করে, যেন নিজেকেই বলছে, সেই ভয়ঙ্কর সত্যিটা উচ্চারণ করে। কি বলে সে? সে বলে, না, এটা হতে পারে না। আমি তো তখনই সেই দুর্ঘটনায় ওর সঙ্গে ছিলাম। কি? সেও সঙ্গে ছিল সেই দুর্ঘটনায়? হ্যাঁ, এটাই গল্পের সবচেয়ে বড় মোচড়, যাকে বলে ক্লাইম্যাক্স। তার এতদিন আমরা যাকে জীবিত ভাবছিলাম, যে তার মৃত প্রেমিকার জন্য অপেক্ষা করছে, সেই হররও আসলে সম্ভবত মৃত। সে নিজেই সেই 3 মাস আগের দুর্ঘটনায় মেয়েটির সঙ্গেই ছিল। তাহলে তার এই 3 মাসের অপেক্ষা, সে কি বুঝতে পারেনি যে সে আর বেঁচে নেই? সেটাই তো সবচেয়ে বড় ট্র্যাজেডি। সে হয়তো নিজেই জানে না তার আসল অবস্থা।
সে নিজেই হয়তো এক অতৃপ্ত আত্মা যে মুক্তি খুঁজছে বা সেই মুহূর্তে আটকে আছে। এই ভাবনাটা আরও জোরালো হয় যখন আমরা গল্পের শেষটা দেখি। ঠিক হররের ওই কথাটার পর দেখা যায় তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ফুটে ওঠে। হাসি কেন? কে জানে, হয়তো মুক্তির হাসি বা নিয়তির পরিহাস বোঝার হাসি, বলা মুশকিল। স্টেশনটা আবার আগের মতো নিস্তব্ধ হয়ে যায়। আর তারপর? তারপর সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটে। স্টেশনের পুরনো ঘড়িটা, তাতে আবার ঠিক 1:30 বাজে। আবার 1:30? মানে সময়টা পিছিয়ে গেল? হ্যাঁ, ঠিক তাই। সময় যেন একটা বৃত্তে ঘুরছে। হরার হয়তো সেই রাত 1:30টার মুহূর্তেই চিরকানের জন্য আটকে পড়েছে। একটা টাইম লুপ। আর হরা, সে কোথায় গেল? যেখানে হরা বসেছিল সেই বেঞ্চটা খালি। সেখানে শুধু একটা আবছা ছায়া দেখা যাচ্ছে। শুধু ছায়া? তার মানে সে আর শরীরই নয়? মনে হচ্ছে তাই। তার অস্তিত্বটা যেন মিলিয়ে গেছে, শুধু তার অপেক্ষাটাই ছায়া হয়ে রয়ে গেছে। গল্পের শেষ লাইনটাও তো খুব সাংঘাতিক। মেদিনীপুর স্টেশনের সেই রাত আজও শেষ হয়নি। হ্যাঁ, এই লাইনটা বুঝিয়ে দেয় যে হরার জন্য ওই রাতটা অনন্তকালের। সে ওই ভয়ঙ্কর মুহূর্তটার পুনরাবৃত্তি দেখতেই থাকবে অনন্তকাল ধরে। তাহলে এটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা আসলে অপেক্ষা, মৃত্যু আর সময়ের জালে আটকে পড়ার গল্প। ঠিক, কে জীবিত, কে মৃত, কোনটা বাস্তব, এইসব সীমারেখাগুলোই যেন এখানে ঝাপসা হয়ে গেছে। হরা আর ওই মেয়েটা দুজনেই যেন কোনো এক অসম্পূর্ণ যাত্রায় বন্দী। কিন্তু লেখক তো অনেক প্রশ্ন ছেড়েই দিয়েছেন, তাই না? অবশ্যই। হরার কি সত্যি মৃত, নাকি সে দুর্ঘটনার ট্রমা থেকে বেরোতে না পেরে এমন একটা ঘোরের মধ্যে আছে? সেই দুর্ঘটনাটাই বা কী ছিল? এই অস্পষ্টতাগুলোই কিন্তু গল্পটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে, পাঠককে ভাবতে বাধ্য করে। হ্যাঁ, আর গল্পের ডিটেলিংগুলো অসাধারণ। ওই কাপা গলার ঘোষণা, চলন্ত ট্রেন, সময় পিছিয়ে যাওয়া, ছায়া হয়ে যাওয়া, এগুলো শুধু ঘটনা নয়, এগুলো প্রতীক। এগুলোই ভৌতিক আবহাওয়াটাকে বিশ্বাসযোগ্য করে তোলে, ভয় দেখানোর চেয়ে একটা অস্বস্তি তৈরি করে। ঠিক, হরারের অপেক্ষাটা একদিকে যেমন করুণ, তেমনই তার পরিণতিটা ভয়ঙ্কর। সে নিজেই জানে না যে সে একটা চক্রে আটকে আছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে কোনটা বেশি ভয়ের, শুধু ভূত দেখা নাকি নিজের অজান্তেই একটা অন্তহীন অতৃপ্তির মধ্যে আটকে থাকা। যখন জীবিত আর মৃতর পার্থক্যটাই বোঝা যায় না, তখন সেই অস্তিত্বের মানে কি দাঁড়ায়? হরারের মতো অবস্থায় থাকা, এটা কি মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর নয়? সত্যি, গল্পটা মনস্তাত্ত্বিক ভয়ের দিকটা তুলে ধরে। একটা রাত শেষ না হওয়া, এই ভাবনাটাই তো গায়ে কাটা দেয়। মেদিনীপুর স্টেশনের সেই রাত হরারের জন্য হয়তো অনন্তকাল চলবে, কিন্তু আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে একটা প্রশ্ন মনে আসছে। বলুন। হররের এই অপেক্ষা, এই আটকে থাকা, এটা কি শুধুই একটা শাস্তি, নাকি এর মধ্যে অন্য কিছুও আছে? ইন্টারেস্টিং প্রশ্ন। হয়তো এটা তার অসমাপ্ত ভালোবাসার প্রতি এক চরম দায়বদ্ধতাও হতে পারে, যা মৃত্যুর পরেও শেষ হয়নি। হ্যাঁ, মানে শাস্তি আর দায়বদ্ধতার মাঝখানে কোথাও সে আটকে আছে। ঠিক, এই ধূসর জায়গাটা নিয়েই হয়তো পাঠক আরও ভাবতে পারেন। হয়তো ভালোবাসা আর অভিশাপ এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে।